হাসনান ভাই আপনাকে দিয়ে শুরু করি। আপনি আবার কখন বলবেন যে আমার কাজ আছে, আমার চলে যেতে হবে, তার আগে আপনার কাছ থেকে আমরা একটু শুনি কিভাবে দেখছেন মাহমুদুর রহমানের এই গ্রেপ্তারের বিষয়টাকে, আপনারা কিভাবে দেখেন? কারণ উনি কিন্তু ধরেন সেই 2013 সাল থেকেই এই সরকার যে একটা ফেসিবাদের দিকে যাচ্ছে সে বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন এবং ক্রমাগত লিখে গেছেন। মানে অবর্ণনীয় নির্যাতন হয়েছে তার উপর। 39 দিন রিমান্ডে ছিলেন, 5 বছর জেলে ছিলেন, 5 বছর দেশের বাইরে। তো কিভাবে দেখেন আপনি? আচ্ছা, প্রথম একটা বিষয় হচ্ছে আমরা যারা আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিলাম, সমন্বয় করেছি, আমাদের যে অবস্থাটা কি, মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছি। আমাদের অবস্থা হচ্ছে যে সবকিছুতে মানে জনগণ আমাদের জবাবদিহিতা চায়, কিন্তু আমাদের কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই, আমাদের কোনো ধরনের অথরিটি নাই। এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই। অর্থাৎ আমাদের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা। আমরা কোনো অথরিটি হোল্ড করি না, আমরা কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না। এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। কোন ধরনের ইনস্টিটিউশন? যারা আমরা 111-এর পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে, এই 24 পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেনস্ট কথা বলেছে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই 24 পরবর্তী সময়ে কোনো ধরনের এই আমাদের ফেসিস্ট সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দি করে রেখেছে, সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে, বরং তাদেরকে যেন 24 পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি। দেখেন, আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ, কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি। এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা। এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল, যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে, আমরা চাই আমাদের জায়গা থেকে এই 24 পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক। এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন উনার অসুস্থ মাকে দেখতে, এবং উনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে উনার জামিন মঞ্জুর না করে উনাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নেইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হাসান ভাই, আমরা আমাদের আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা মানে আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামোকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে, আমরা যদি 2009 পরিবর্তে ফেসিবাদটা দেখি, এই ফেসিবাদটা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্সের জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, সেটা কি ছিল? তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে। এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন জুগিয়ে গিয়েছে। আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো, সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন, এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে, এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি, হয়তো পূর্বাচল একটা প্লট পাবে অথবা ইউনাইটেড নেশনস এ সফরে যাবে। অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা জার্নালিস্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল, যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে। এখন আমরা যদি এই 24 পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই, সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না। এখন এই যে মাহমুদুর রহমান সাহেব, উনি হচ্ছেন আমাদের সিম্বল। ফেসিবাদের এগেইনস্টে যারা কথা বলে গিয়েছে,
ওই সময়টিতে তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব। এখন উনি যদি এখন জেলে থাকেন, তার মানে আমরা এখনো পর্যন্ত ফেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ, একটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি, তাত্ত্বিক কথাগুলো বলছি, সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না। সেজন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব, আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততম পদক্ষেপ নেবেন, কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি। এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো 2009 সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন, তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন। জি, তবে হাসনাত ভাই, আপনি যেটি প্রথমে শুরু করলেন যে আপনি স্বেচ্ছাসেবী, আপনাদের কোনো তেমন কোনো ভূমিকা নাই, এটি আমরা প্রত্যাশা করি না, এটি আমরা চাই না। কারণ আপনারা যারা জীবন বাজি রেখে যে তেমন কোনো ভূমিকা না, আমি বলেছি লিগ্যাল এন্ডোর্সমেন্ট, অর্থাৎ আমি কি, যেমন আমাদের কথা উঠেছে যে আমরা নাকি এসপি এবং ডিসি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমরা এসপি এবং ডিসি পর্যন্ত আমরা নিয়োগ দিয়েছি, তাদের পদ বদলি, এই জিনিসগুলো আমরা করছি। এখন দেখেন এগুলো সিম্পল এলিগেশনস, আমরা কি এই ক্ষমতাটা রাখি কিনা, বা আমাদের এই ধরনের আইনগত অধিকার আছে কিনা, আমাদের কি স্টেট আমাদের কি অধিকারটা দিয়েছে কিনা যে আমরা একজন এসপি বা একজন ডিসি কে পদায়ন করা বা বদলি করা, এই জিনিসগুলো আমরা করতে পারি কিনা, এই কাজগুলো এগুলো আমাদের না, এগুলো আমাদের প্রশ্নই আসে না। না, এগুলো ধরেন অনেক ধরনের প্রচারণা থাকে, অপপ্রচার থাকে, আর বিশেষ করে আপনি তো জানেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের মানে এক চুলো কিন্তু কেউ কোথাও থেকে নড়ে নাই, তারা তাদের জায়গায় বহাল, মিডিয়াও তাদের নিয়ন্ত্রণে বলা চলে। সো নানা রকমের অপপ্রচারের শিকার আপনারা হবেন, এটা অস্বাভাবিক কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে স্টেক, আপনারা সেটি আরো স্ট্রংলি নেন, না হলে কিন্তু বিপ্লবের যে সরকার, এত রক্তপাত, এত জীবন, এগুলো ব্যাহত হবে। আমি আবারও আসবো হাসনাত ভাই আপনার কাছে। আপনার সাথে আমরা একটু আপনাকে বিদায় দিই, তার আগে একটু আপনার সঙ্গে আমরা একটু আলাদা একটু একটা বিষয় জানতে চাই যে আপনার দৃষ্টিতে প্রায় 2 মাসের মতো হতে চলেছে এই সরকার, আর 7 দিন বাকি আছে এই সরকারের 2 মাস পূর্তিতে। আপনার মূল্যায়ন কি এই সরকারে? আপনারা যারা প্রত্যক্ষভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ভাগ্যক্রমে হয়তো আপনি বেঁচে গেছেন, আপনিও মারা যেতে পারতেন, তো সেই জায়গাতে আমরা দেখছি যে আহত নিহতদের ব্যাপারে যথেষ্ট অবহেলা এখন পর্যন্ত আছে, এবং যেটি 71 সালে হয়েছিল, যে যারা বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদেরকে বাদ দিয়েই আসলে সরকার তাদের মতো করে এখনো আমরা সেটা দেখছি। আপনার পর্যবেক্ষণটা কি, আপনার কাছ থেকে একটু শুনি, তারপর আপনাকে আমরা বিদায় দেব। আমাদের জায়গা থেকে আমরা কিন্তু শুরু থেকেই সরকারের প্রতি আমাদের ক্রিটিক্যাল যে অবজারভেশন, সেই অবজারভেশনটি কিন্তু আমরা সবসময় ডেমনস্ট্রেট করি। যেমন আমি শুরুতেই বলেছি যে এই সরকারের প্রথম ব্যর্থতা রয়েছে, সেটি হচ্ছে যে মেডিকেল সেক্টরে যে আহতদের প্রপারলি ট্রিটমেন্ট করার জন্য যে ইনিশিয়েটিভ গুলো নেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার শুরুতেই সেই বিষয়গুলো প্রায়োরিটির ভিত্তিতে নিতে পারেনি। তবে আমি একটা বিষয় আপনাদেরকে আপডেট দিতে চাই যে এই সরকার আপনার আহতদের জন্য যে জিনিসটা আমি দেখেছি, আমি কিন্তু আহতদেরকে নিয়ে কাজ করছি যারা এই আন্দোলনে আহত হয়েছে, সরকার কিন্তু ইউএমএইচ সহ সরকারি যত হসপিটাল, সেই হসপিটাল গুলোতে আহতদের যত ধরনের চিকিৎসা রয়েছে এবং ওষুধ রয়েছে সবকিছু ফ্রি করে দিয়েছে। কিন্তু আমাদের তথ্য ঘাটতির কারণে আমরা মাঝে মাঝে হয়তো আহতদের কাছে পূর্ণাঙ্গভাবে এই তথ্যটি পৌঁছাতে পারিনি। এটা হচ্ছে এই সরকারের সীমাবদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে বারবার এই সরকার যেটি করতে পারতো, যে একটি সেল করে দিয়ে একটি প্রপার একটি, ওই যে ভাই একটি বললেন যে এই সরকার মনে হয় খুব বেশি ব্যস্ত রয়েছে, আজকেও প্রথম আলোতে নিউজ এসেছে যে পদায়ন, বদলি, প্রমোশন, এই বিষয়গুলো নিয়ে মনে হয় খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, রাদার দেন যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, যারা হচ্ছে মূলত এই গভর্নমেন্টের প্রথম ফোকাসে আসার দরকার ছিল, তাদের আমরা প্রপারলি তাদেরকে আমরা মনে হয় অনার দিতে পারিনি। এটা আমি মনে করি যে এই সরকারের একটা সীমাবদ্ধতা। দ্বিতীয়ত যে জায়গাটি রয়েছে ল এবং হচ্ছে আমাদের যে ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে, ললেসনেস এবং ডিসঅর্ডার, এটাকে রিস্টোর করার ক্ষেত্রে সরকারের আরো বেশি আমার কাছে মনে হয়েছে যে একটু স্ট্রিক্ট ভূমিকা নিতে পারতো। আমার কাছে মনে হয়েছে গভর্নমেন্ট অনেক বেশি লিবারেল ভূমিকা নিয়েছে, অনেক বেশি দেখা গিয়েছে যে বিপ্লবী যে একটা সরকার,
এই ব্যাপারটা মনে হয় গভর্নমেন্ট কোনো কারণে আমার মনে হয় যে ওই পরিমাণ ধারণ করছে না, যেই পরিমাণ আমরা সাধারণ ছাত্র নাগরিকরা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যেভাবে ধারণ করে, অর্থাৎ যতটা স্ট্রিক্ট সবকিছুকে যদি আমি আবার লেজুর বৃত্তি, দলীয় অথবা হচ্ছে আমরা র্যাগটেপিজমের মধ্যে নিয়ে আসি, তাহলে এই বিপ্লবী ব্যাপারটা কিন্তু থাকে না। এই গভর্নমেন্ট আরো বেশি ওয়ান স্পট সলিউশনের দিকে যেতে পারতো। তৃতীয় আমার কাছে যেটি মনে হয়েছে যে সরকার বিভিন্ন যে পদায়ন বদলি এই বিষয়গুলোতে আরো বেশি পর্যবেক্ষণমূলক হতে পারতো। কারণ যে অভিযোগগুলো আসছে, দেখেন একটা সিম্পল একটা বিষয়, যদি হাসনাত এবং সার্জিস আমি ধরেই নিচ্ছি যে আমরা 57টা ডিসি আমরা পদায়ন করতে পারি, তাহলে এই জায়গায় জনপ্রশাসন সচিবের কাজটা কি, এই জায়গায় মন্ত্রী পরিষদ সচিবের কাজ কি? তো তার মানে আমরাই যদি দিয়ে দিতে পারছি, আবার যদি তৃতীয় কোন একটা পক্ষ সরকারের বাইরে থেকে একটা সরকারকে এত বড় প্রভাবিত করতে পারে যে 57টা ডিসি ওরা দিয়ে দিতে পারে, তার মানে এই সরকারের ভূমিকায় কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। এখন যেহেতু এই প্রশ্নগুলো এসেছে, সরকারের উচিত এই জিনিসগুলোর হচ্ছে প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভেস্টিগেশন করা এবং সেগুলো মানুষের সামনে প্রকাশ করা। যেহেতু আমরা কোনোভাবেই আমরা এটা চাই না গত 16 বছর ধরে যারা ফেসিবাদের সুবিধা নিয়েছে, কাছাকাছি ছিল, চুপ করেছিল, ওই মানুষগুলাকে আবার যদি পুনর্বাসন করা হয়, মূলত আবার হচ্ছে ফেসিবাদকেই কিন্তু পুনর্বাসন করা হবে। আমরা চাই পরবর্তী যে বাংলাদেশটা গঠন করা হবে, সেই বাংলাদেশে নেতৃত্ব থাকবে, অংশগ্রহণে থাকবে সেই মানুষগুলো যারা গত 16 বছর ধরে এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এখন দেখেন সায়ন্ত ভাই একটা কথা বলেছেন যে এই আন্দোলনটাকে কি আবার এটাকে মনোপলি করা হচ্ছে কিনা, বা একটা গোষ্ঠী এটাকে পকেট জাত করছে কিনা। আমি এই জায়গায় আন্দোলনের একজন সামনে থাকা হিসেবে আমি নিশ্চিত করতে চাই, এটা কোন ধরনের একটা গোষ্ঠীর আন্দোলন ছিল না, 5জন মানুষের আন্দোলন ছিল না, কোন 2-4 জন যে পিছন থেকে কলকাঠি নেড়েছে ব্যাপারটা এমন না। আমাদের জায়গায় একটা বিষয় নিশ্চিত করতে হবে, এটা 36 দিনের আন্দোলন না। আমি যদি বলি এটা কি 36 দিনের আন্দোলন কিনা, এটা 36 দিনের আন্দোলন না। এই আন্দোলনটা শুরু হয়েছে, আমি যদি ধরি একদম বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যতগুলো আমাদের যে ঘটনাগুলো হয়েছে, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, আমাদের গুম হয়েছে, আয়নাঘরে হয়েছে, এই প্রত্যেকটা এই ছোট ছোট এই যে ইভেন্ট গুলো ছিল, এই ইভেন্ট গুলো কিন্তু এই আন্দোলনের ধারাবাহিকতা। আমরা বিএনপি কে দেখেছি গত 16 বছর তারা রেজিস্ট্যান্স করেছে, তারা নির্বাচন অংশগ্রহণ করে নাই, নির্বাচন থেকে তারা দূরে নিজেকে সরিয়ে রেখেছে। আপনি দেখেন জামাত শিবিরকে কিভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। আপনি এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই আন্দোলনে কিন্তু আপনার কম্পোনেন্টস জুগিয়েছে। এখন আমরা পরবর্তী 36 দিন এই জায়গাগুলোকে, যেহেতু আমরা দেখেন আমরা মানুষ কিন্তু এই 2024 সালের যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনের পরে কিন্তু আমরা যেটাই বলি না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু আশাহত হয়ে গিয়েছিল। আমি আমাদের ছাত্র দলের বন্ধু যারা রয়েছে, শিবিরের যারা রয়েছে, অন্যান্য আওয়ামী লীগের বাইরে যারা রাজনীতি করত, ওই বন্ধুদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আশাহত হয়ে গিয়েছে। কারণ এই আওয়ামী লীগ সরকার বিরাজনীতিকরণের যে প্রজেক্টটি হাতে নিয়েছিল, সেটি কিন্তু একরকমের সফল হয়ে গিয়েছিল। তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিল বা অন্যান্য জায়গায় চলে যাওয়ার পরিকল্পনা করছিল। তখন আমরা হয়তো সামনে থেকে আবার এই রাজনৈতিক যেই যারা ফেসিবাদ বিরোধী ছিল, তাদেরকে হয়তো আবার আমরা একসাথে আবার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। কিন্তু এটা মোটা দাগে এটা বলার কোনো সুযোগ নেই এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, শুধুমাত্র জনতার আন্দোলন। এটা বাংলাদেশে গত 16 বছর ধরে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সরকারের সাথে আপোষ করে নাই, প্রত্যেকটা মানুষ সবার এটা আন্দোলন। এবং এটা কখনোই একটা পক্ষ, একটা রাজনৈতিক দল, 5জন মানুষ বা 10জন মানুষ আবার এটাকে পকেটজাত করার কোনো সুযোগ নেই। তো আমরা আমাদের জায়গা থেকে ভাই কাজ করে যাব। আপনারা যারা 16 বছর, আমার বয়সও হয় নাই, আপনারা যারা যখন কথা বলেন আমি তখন ক্লাস 3-4 পড়ি বা 5 পড়ি, অর্থাৎ এটা রাজনৈতিক মনস্ক হওয়ার বয়সও তখন আমাদের হয় নাই। তখন থেকেই কিন্তু আপনারা ফেসিবাদ বিরোধী আপনারা কথাবার্তা বলে যাচ্ছেন। এখন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে গাইড করবেন, আমাদের ভুলগুলোকে আমরা ধরিয়ে দিবেন, যাতে করে আমরা যেহেতু এই জার্নিটা শুরু করেছি, এই জার্নিটাকে যেন আমরা প্রপারলি সেটাকে আমরা শেষ করতে পারি। আমরা আবারও বলছি, আমরা আমাদের জায়গা থেকে রিসেপটিভ হব, আমরা আমাদের জায়গা থেকে রিয়েক্টিভ হব না। আমরা সমালোচনা, আমি সবসময় একটা কথা বলি, আমরা সমালোচনাকে গ্রহণ করার যে চর্চাটা, এই চর্চাটা থাকবে এবং
দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা থাকবে। গতকাল খালেদ মহিউদ্দিন ভাই একটা স্ট্যাটাসে বলেছিল যে বিরোধী মতকে যে আমাদের প্রোটেক্ট করার মধ্য দিয়েই কিন্তু আমাদের বীরত্ব প্রকাশ পায়। আমরা যারা এই তরুণ প্রজন্ম রয়েছি, এই তরুণ প্রজন্ম আমরা বিরোধী মতকে প্রোটেক্ট করার যে চর্চাটা বা যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটাই হচ্ছে আমরা চালু করতে চাই। এবং এই সংস্কৃতি চালু করার যারা হচ্ছে শুরুটা করেছিল তারা হচ্ছে মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষরা, রেহমান সুমান সাহেবের মতো মানুষরা। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা অভিভাবক সুলভে আমাদেরকে গাইড করবেন এবং এই গাইডেন্সটা আমরা সবসময় চাই। জি, হাসনাত আব্দুল্লাহ, আপনাদের প্রতি আমাদের সমর্থন অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তবে আপনারা যারা মূল দায়িত্বটা পালন করেছেন, আপনাদের প্রতি অনুরোধ, বিপ্লবের চেতনাকে ধারণ যারা করে না, এই জাতীয় ব্যক্তিদেরকে দিয়ে যারা সরকারে বসে আছে তাদেরকে সরান, বিপ্লবের চেতনার লোকদেরকে সেখানে বসান, না হলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে। এবং এই সরকার কিন্তু মানে অনির্দিষ্ট সময়ের জন্য আসে নাই, তাদেরকে খুব দ্রুত একটা সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পথে যেতেই হবে। তো সেই যাওয়ার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোনো কোনো উপদেষ্টা খুব ধিমে তালে যাচ্ছেন, মানে রোমান্টিসিজমের মধ্যে এখনো আছেন। এদেরকে বের হয়ে আসতে হবে এটা থেকে। এবং আপনাদের যে প্রচেষ্টা সেটি যেন ব্যাহত না হয়, সমালোচনা থাকবে। এটা ভালো যে আপনারা প্রস্তুত সমালোচনা অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু আপনাদের সব উপদেষ্টাও কিন্তু সেটার জন্য প্রস্তুত না। আমার মনে হয় এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। চেতনার সঙ্গে যারা যাচ্ছে না, বিপ্লবের চেতনা, এই তাদেরকে নিশ্চয়ই এই সরকারে থাকার কোনো অধিকার তাদের নাই। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি বিদায় নিতে যাচ্ছিলেন, আপনাকে আমি বিদায় দিয়ে দিলাম। আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন, না হলে আপনি আমাদের কাছ থেকে আর থাকবেন। ক্ষমা করবেন, আমি এখানে সবচেয়ে ছোট মানুষ এবং কম অভিজ্ঞতা সম্পন্ন। আমার মানে আমি আপনাদের এই যে কথা এবং হচ্ছে আপনাদের টক শো, লেখালেখি, এগুলো খুব অনেক আগে থেকে পড়ে পড়ে হচ্ছে আমরা আমাদের মনস্তত্ত্ব ডেভেলপ হয়েছে। আমাদের মনস্তত্ত্ব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের চিন্তা, আপনাদের কথা, আপনাদের বিশ্লেষণ, সেগুলোর কন্ট্রিবিউশন কিন্তু আছে। তো সুতরাং আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে গাইড করবেন। আর আমাকে একটু চলে যেতে হচ্ছে, আমাকে একটু ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ। নিশ্চয়ই আপনার একটা ফ্রি টাইমে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো আপনার সাথে ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে। জি, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।